সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আজকের এই ভিডিওটি মূলত আমার ক্লোজ সার্কেলে অনেকে বারবার জিজ্ঞেস করছে বিটকয়েন সম্পর্কে আমার অ্যানালাইসিসটা কি এবং বিটকয়েন কোন দিকে যেতে পারে এবং বিটকয়েনের ফিউচার কি। এই কোশ্চেনগুলো আমি বারবার আমার ইনবক্সে আমার স্টুডেন্ট কাছ থেকেও পেয়েছি, ইউটিউবে যারা আমার ভিডিও দেখছে কিংবা যারা আমার ক্লোজ সার্কেলে আছে যারা বিটকয়েন সম্পর্কে খুবই এক্সাইটেড, তারা বারবার জানার চেষ্টা করেছে। এখন বিটকয়েনের অ্যানালাইসিস করা তো এত সহজ না, কারণ বিটকয়েনের অ্যানালাইসিস যদি আমি এত সহজে করতে পারতাম তাহলে আমি খুব সহজে মিলিয়নিয়ার হয়ে যেতে পারতাম। বাট আমি এখানে চেষ্টা করেছি আমার ক্ষুদ্র প্রয়াস দিয়ে, যে আমি এখানে আমার প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আছে কারেন্সি ট্রেড, কমোডিটি বা স্টক ট্রেড করা, সেই টুলসগুলো এখানে ইউজ করে আপনাদেরকে দেখানো যে বিটকয়েনও একটা ট্রেডিং ইনস্ট্রুমেন্ট এবং সেই ট্রেডিং ইনস্ট্রুমেন্টও আমাদেরকে একটা সিগন্যাল দিচ্ছে যে এটা কোন দিকে যেতে পারে। 100% রাইট এটা কোনোভাবেই বলা যায় না, বাট এখান থেকে আমরা প্রবাবিলিটি নিয়ে একটা অ্যানালাইসিস করতে পারি যে এদিকে যাওয়ার প্রবাবিলিটিটা বেশি আছে। তো আমরা ফার্স্টে দেখি এখানে একটা বিটকয়েনের চার্ট ওপেন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো একটা উইকলি চার্ট। উইকলি চার্ট মানে হলো যেখানে প্রতিটা ক্যান্ডেল এক একটা উইকে কিভাবে প্রাইস মুভ করেছে সেটাকে বুঝিয়ে থাকে। আপনারা যারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আইডিয়া রয়েছে তারা জানেন যে এই গ্রিন ক্যান্ডেলগুলো হলো বুলিশ ক্যান্ডেল যেগুলো উপরের দিকে যাচ্ছে, এবং রেড ক্যান্ডেলগুলো হলো বেয়ারিশ ক্যান্ডেল যেগুলো নিচের দিকে আসতেছে। এগুলো হলো প্রতিটা এক একটা উইকের ক্যান্ডেল। তো আপনি যখন এইভাবে কোন একটা বিটকয়েনের চার্ট কোন একটা ব্রোকারে ওপেন করছেন, আমি যেরকম একটা ব্রোকারের প্ল্যাটফর্মে এই চার্টটা ওপেন করেছি, আপনারা গুগলে সার্চ করে বিটকয়েনের চার্ট যখন ওপেন করবেন লাইভ চার্ট, তখন দেখতে পাবেন যে প্রাইসটা হঠাৎ অনেক কম থাকা থেকে শুরু করে হঠাৎ করে এর দাম অনেক বেড়ে গিয়েছিল, যেটা আমরা 2017 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে প্রাইসটা প্রায় 19,000 20,000 টাকা ডলারে পৌঁছে গিয়েছিল, এবং সেখান থেকে প্রাইসটা আবার নিচের দিকে নেমে এসেছিল। তো এই ঘটনাটা যখন ঘটেছিল তখন মিডিয়াতে প্রচুরভাবে এটাকে বলা হয়েছিল, ফলোভাবে প্রচার করা হয়েছিল যে বিটকয়েন হলো একটা বাবল, এটা ফর্ম করছে, বিশাল বড় বাবল ফর্ম করছে এবং এই বাবলটা বাস্ট হয়ে যাবে, বাস্ট হয়ে গিয়ে এই ভ্যালুটা একদম 0 টাকায় চলে আসতে পারে। আবার অনেকে বলছে না, এই জিনিসটার দাম বেড়ে 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 অনেক টাকা হতে পারে। তো এই যে দুই পক্ষের মধ্যে একটা কন্টিনিউয়াস ফাইট চলছে, এই ফাইটের জন্য মূলত বিটকয়েনটা একটা ভোলাটাইল ইনস্ট্রুমেন্ট হিসাবে পরিচিতি পেয়েছে, কারণ এই প্রাইসটা হঠাৎ করে খুব বেড়ে যাচ্ছে আবার হঠাৎ করে খুব কমে আসতেছে। কারণ বিটকয়েন নিয়ে এখনো মানুষজন কনফিউজড। এক এক পক্ষ রয়েছে যারা শিওর না যে বিটকয়েনের প্ল্যাটফর্মের বেসটা কি এবং এ বেস করে এটা একটা সাস্টেনেবল ওয়ে হবে কিনা, যেটার সাহায্যে আমরা ফিউচারে আমাদের ট্রানজিশন করতে পারবো। আবার আরেকজন বলছে যে না, আরেক পক্ষ বলছে যে এটা একটা ব্লকচেইন প্রোডাক্ট, ব্লকচেইন একটা ইমার্জিং টেকনোলজি লাইক .com বাবল। .com বাবল সম্পর্কে যদি আপনাদের আইডিয়া থেকে থাকে তাহলে আপনার একটা ধারণা থাকবে যে আপনারা 90s দিকে যখন আমরা শুনেছি যে .com বুমিং হচ্ছে, অর্থাৎ যে ইন্টারনেটে যখন 90s দিকে এসেছিল তখন আমরা কেউ কিন্তু চিন্তা করি নাই যে ইন্টারনেটে আমরা এত কিছু করতে পারবো। আমরা ভিডিও দেখতে পারবো, আমরা গান শুনতে পারবো, আমরা ট্যাক্সি বুকিং দিতে পারবো, আমরা হোটেল বুকিং দিতে পারবো, আমরা অনলাইনে খাবার অর্ডার দিতে পারবো। এত কিছু যে ইন্টারনেটের মাধ্যমে করা যাবে, এটা কিন্তু আমাদের যখন ইন্টারনেট ফার্স্ট শুরু হয়েছিল তখন আমরা করতে পারিনি, চিন্তা করতে পারিনি। তখন যদি আমাদের কেউ বলতো যে এই কাজগুলো হবে ইন্টারনেট দিয়ে, তখন আমরা কেউ বিশ্বাস করতাম না। ঠিক ব্লকচেনটাও অনেকে এটাকে .com বাবলের সাথে কল্পনা করতেছে, যে বা .com যে প্রযুক্তিটা সেটার সাথে এটাকে কম্পেয়ার করছে। তো ব্লকচেন নিয়ে যদি এখন থেকে কেউ কাজ শুরু করে তাহলে ইন ফিউচারে হয়তো এটা একটা ইমার্জিং টেকনোলজি হিসেবে একটা স্ট্যাবলিশ প্ল্যাটফর্ম হতে পারে। তো এটা যদি কখনো হয়ে যায় তা ব্লকচেনের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট হলো বিটকয়েন। তো ব্লকচেন যদি স্ট্যাবলিশ হয় সেক্ষেত্রে বিটকয়েনের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই দিক থেকে বিবেচনা করে অনেকে বলে যে বিটকয়েনের দাম প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে। আবার কেউ কেউ বলে যে বিটকয়েনের যেহেতু কোনো ভিত্তি নেই, এর প্রতিষ্ঠাতা যে নাকামোরা সাতোশি তার পরিচয় কেউ জানে না, এর এর কার্যকারিতা কি হবে ফিউচারে এর সম্পর্কে অনেকেই সন্দিহান। তো এটা নিয়ে শুধু আমাদের ছোট ছোট রিটেল ট্রেডার না, এটা নিয়ে অনেক বড় বড় যারা রিসার্চ অ্যানালিস্ট রয়েছে তাদেরও মধ্যে মতভেদ রয়েছে। কিন্তু আমি এখানে শুধু যে জিনিসটা দেখাতে চাই যে এইসব মতভেদ থাকার ফলেও বিটকয়েন কিন্তু একটা খুব সুন্দর টেকনিক্যাল ওয়েতে চলছে। টেকনিক্যাল ওয়েতে চলছে মানে কি, আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করেন বিটকয়েনে তাহলে দেখতে পাবেন যে এই যে এখানে যে ঘটনাটা ঘটেছে উইকলি চার্টে, দাম অনেক কম ছিল, হঠাৎ করে বেড়ে গিয়েছিল এবং হঠাৎ করে কমে এসেছে। এটা কিন্তু বিটকয়েনের জন্য এই প্রথম না, এই জিনিসটা কিন্তু বহুতবার বিটকয়েনের ক্ষেত্রে ঘটেছে। বিটকয়েনের ক্ষেত্রে বলতে গেলে এটা 4 থেকে 5 বার ঘটেছে এই সাইকেলটা। যেমন ধরেন যখন বিটকয়েন তৈরি হয়েছিল ফার্স্ট 2009 এর দিকে, 2010 থেকে আমরা চিন্তা করি, 2010 থেকে এই 2018 পর্যন্ত, এখনই আপনাদেরকে আমি দেখাবো যে এই সাইকেলটা একবার না, দুইবার না, 5-6 বার ঘটেছে, 5-6 বারও বেশি ঘটেছে। এবং তারপরে ঘটনাটা ঘটার পরে কি ঘটেছে সেটা যদি আমি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে আমি দেখতে পাবো যে এখানে বিটকয়েনের যে উইকলি চার্টটা রয়েছে সেখান থেকে খুব সুন্দরভাবে কি ঘটতে পারে তার একটা প্রেডিকশন পাওয়া যায়। তো আসেন আমরা এখানে আগে শুরু করি
বিটকয়েনে আমরা কি অ্যানালাইসিস করবো? বিটকয়েনে ট্রেডিংয়ে মূলত আমাদের 3 ধরনের অ্যানালাইসিস রয়েছে। একটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, একটা হলো টেকনিক্যাল অ্যানালাইসিস, একটা হলো মার্কেট সেন্টিমেন্ট বা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জিনিসটা হলো মার্কেটে যেসব মেজর নিউজ আসে সেই নিউজের উপর ভিত্তি করে প্রাইসের যে মুভমেন্ট হয় সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল মুভমেন্ট। এখন এই ফান্ডামেন্টাল মুভমেন্ট বিটকয়েনের ক্ষেত্রে আমি আগেই বললাম যে এটা 50-50। তো আমি এখানে অ্যাসিউম করে নিলাম যে আমার ইন ফিউচারে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো 50-50। এখন আমি আসি টেকনিক্যাল অ্যানালাইসিসে। এখন টেকনিক্যাল অ্যানালাইসিস আমি যখন করব, এখানে আমি দেখতে পাচ্ছি এটা উইকলি চার্টে আছে। আমি শুরু করব ডেইলি চার্ট থেকে। ডেইলি চার্ট থেকে যখন আমি অ্যানালাইসিস করতে যাচ্ছি তখন আমি দেখতে পাচ্ছি যে যখন আমি একদম প্রথমের দিকে চলে যাই, মানে বিটকয়েন যখন তৈরি হয়েছিল 2009-10 এর দিকে, তো সেইখানে যদি আমি চলে যাই একেবারে, আমি এখান থেকে একটু 2009-10 এর দিকে যাই, তাহলে এখানে দেখেন বিটকয়েন কি হচ্ছে, একদম কম প্রাইসে ছিল। কত প্রাইসে ছিল যদি আমি এখান থেকে দেখি, যে বিটকয়েনটা 0.5 বা 0.06 এরকম একটা জায়গায় ছিল। এরকম জায়গায় যখন ছিল তখন কি হয়েছিল দেখেন, দামটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল, বেড়ে গিয়ে তারপরে আবার হঠাৎ করে কমে এসেছিল। এই যে দামটা হঠাৎ করে বেড়েছিল এবং হঠাৎ করে কমেছিল, এটা কিন্তু বিটকয়েনের জন্য আমি একটু আগে দেখালাম যে একবারই ঘটেছে তা না, এটা কিন্তু সেই 2010-এ ঘটেছিল। 2010-এ ঘটেছিল কি, যে দামটা হঠাৎ করে বেড়ে আবার নিচের দিকে নেমে এসেছিল। এখন এখানে আমি একটা ছোট্ট সিম্পল টুল ইউজ করবো, সেটা ফিবোনাচি টুল। এটা আমার ট্রেডিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা ওয়েপন। এই ফিবোনাচি টুলটা আমাদেরকে গাইড করবে যে প্রাইসটা কতদূর নেমে আসতে পারে সেটা প্রেডিক্ট করার জন্য। তো ফিবোনাচি টুল সাধারণত আমরা লো পয়েন্ট থেকে হাই পয়েন্টে টানি এবং এর কতগুলো ইম্পর্টেন্ট লেভেল রয়েছে। যেমন ধরেন এখানে আপনি দেখতে পাচ্ছেন জিরো। জিরো মানে হলো এটা হলো টপ টপ পয়েন্টটাকে আমরা জিরো হিসেবে ডিনোট করি, বটম পয়েন্টটাকে আমরা 100 হিসেবে ডিনোট করি, এবং তার উপর ভিত্তি করে মাঝখানে কিছু লেভেল রয়েছে, যেমন 23.6%, 38.2%, 50%, 61.8%, 78.6%, 88% এবং 100%। এই বিটকয়েনের ক্ষেত্রে আপনাদেরকে আমি 3টে লেভেল মনে রাখতে বলবো। একটা হলো 61.8, একটা হলো 78.6 এবং একটা হলো 88। এই জায়গাগুলোতে বিটকয়েনগুলো যখন আসে তখন এই লেভেল থেকে বিটকয়েন খুব সুন্দরভাবে রিঅ্যাক্ট করে। যেমন ধরেন এখানে আপনি যদি একটু তাকান তাহলে দেখতে পাবেন যে বিটকয়েন যখন উপরে গিয়েছিল তারপর যখন আবার নিচে এসেছে তখন এই যে এই লাইনটার উপরে কিন্তু সে বারবার বাধা পেয়েছে, যেটা আমরা টেকনিক্যাল টার্ম হিসেবে বলি এটা একটা সাপোর্ট। এই সাপোর্টের বারবার বাধা পেয়ে সেটা কিন্তু উপরের দিকে উঠে গিয়েছে। এই সাপোর্টটা কোন লেভেল? এই সাপোর্টটা হলো 61.8 লেভেল। অর্থাৎ প্রাইস যে হঠাৎ করে উপরে বেড়েছিল সেটা যখন নিচে নেমে এসেছিল 61.8 লাইনে বাধা পেয়ে সে উপরে উঠে গিয়েছিল। কতটুকু উপরে উঠেছিল আমি যদি এই জায়গাটা দেখি, এই জায়গাটা হাইস্ট পয়েন্ট কত? এই জায়গাটা হাইস্ট পয়েন্ট হলো অ্যারাউন্ড 0.5। আর যদি আমি এই জায়গাটা দেখি তাহলে এর প্রাইস হলো অ্যারাউন্ড 1। তার মানে কি, দ্বিগুণ প্রাইস বেড়েছিল। যখন এই টপ লেভেলটাকে ভেঙে প্রাইসটা উপরের দিকে উঠেছিল সে কিন্তু 0.5 থেকে 1 পর্যন্ত গিয়েছিল, অর্থাৎ দাম দ্বিগুণ পরিমাণে বেড়েছিল। এবার আমি আরেকটু সামনের দিকে আগায় যাই। সামনের দিকে যদি আগায় যাই তাহলে আমি এখানে দেখতে পাবো এই যে হঠাৎ করে প্রাইস বাড়া, এটা কিন্তু আবারও ঘটেছিল। কখন ঘটেছিল? এই 2011 এর দিকে ঘটেছিল। 2011 এর দিকে যখন প্রাইসটা হঠাৎ করে উপরে উঠেছিল তখন কিন্তু অনেকে বলেছিল বিটকয়েনের প্রাইস এখন উপরের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। তখন সবাই আবার বিটকয়েনে ইনভেস্ট করা শুরু করেছিল। বাট হঠাৎ করে প্রাইসটা আবার ফল করেছিল। ফল যখন করা শুরু করেছিল তখন এখনকার মতো, এখন হয়তো লার্জ লেভেলে সবাই বলতেছে যে বাবলটা বাস্ট করেছে, তখনও কিন্তু বলেছিল যে বিটকয়েন একটা জিনিস যেটা একটা ফলস জিনিস, যে জিনিসটা অনেক দূর উপরে উঠে গেছে এর দাম। যেমন ধরেন তখন দাম কত ছিল? $1 ছিল। সেই $1 থেকে সেই জিনিসটার দাম পড়ে গেছিল, চলে গিয়েছিল $30 পর্যন্ত, অর্থাৎ 30 গুণ দাম একটা জিনিসের বেড়ে গেছিল। কেউ যখন $1 দিয়ে একটা বিটকয়েন কিনেছিল সেটা যখন $30 পৌঁছেছিল তার মানে তার $29 নেট লাভ হয়েছিল। সো এখান থেকে যখন আবার দাম কমে এসেছিল $8 তখন সবাই বলছিল যে এটা বাবলটা বাস্ট করেছে। বাট দেখেন এই জিনিসটা এবং এখনকার আমি যে উইকলি চার্টটা দেখালাম সেটা কিন্তু একদমই সিমিলার। এবং এখন যদি আপনি এখানে আবার ফিবোনাচি দিয়ে ড্র করেন যে ফিবোনাচি লেভেলটা কত ছিল, তাহলে আপনি দেখতে পাবেন যে মনে করেন এটা হলো লো লেভেল থেকে আমি হাই লেভেল পর্যন্ত যদি ফিবোনাচি ড্র করি, খুব সুন্দরভাবে এখানে দেখতে পাবেন যে 61.8-এ কিন্তু প্রাইসটা এসে বাধা পেয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু উপরের দিকে উঠতে পারেনি। উপরের দিকে না উঠে সে করেছিল কি নিচের দিকে ব্রেক করে এসেছিল। কোন পর্যন্ত এসেছিল? এই যে 78.6-এ এসে সে বাধা পেয়েছিল। 78.6-এ বাধা পেয়ে সে আবার নিচের দিকে এসেছিল, এসে এই 88-এ এসে আবার বাধা পেয়েছিল, বাট 88-এ সেও বাধা পেয়ে উপরে উঠে নেয়। সে 100-এর কাছাকাছি একটু ঘোরাঘুরি করেছে, 88 এবং 100-এর কাছাকাছি। আমি এই জিনিসটা মুছে আসি, নাহলে পরে এটা আমার সাথে কনফ্লিক্ট করবে। সো এসে কি করেছিল, আবারও কিন্তু উপরে উঠতে শুরু করেছে। তার আগে আমি এখানে দেখি এখানে হাইস্ট প্রাইসটা কত ছিল। এর হাইস্ট প্রাইসটা এখানে ছিল $30, এটা মনে রাখেন। এই $30 ছিল হাইস্ট প্রাইস। তারপরে কি হলো, প্রাইসটা উপরে উঠছে উপরে উঠছে উপরে উঠছে। ইভেন দেখেন উপরে ওঠার আগেও কিন্তু সে আবার কি করলো, সে একই রকম উপরে উঠে আবার নিচে
ধামাস করে পড়ে গেছিল। কতটুকু পড়েছিল আমি যদি আবার এখান থেকে ফিবোনাচি আঁকি তাহলে এখান থেকে আমি দেখতে পাবো যে টপ পর্যন্ত যদি আমি আঁকি তাহলে কি হবে, এই 61.8 বাধা খেয়ে কিন্তু আবার উপরের দিকে উঠেছিল। তার মানে এই 61.8, 78.6 এই জোনটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। ওকে, এখন দেখি যে প্রাইসটা আবার হঠাৎ করে বেড়ে কতটুকু পর্যন্ত গিয়েছিল। এই প্রাইসটা বেড়ে আমাদের প্রায় 60 পর্যন্ত চলে গিয়েছিল, 260 পর্যন্ত চলে গিয়েছিল। তার মানে কি 30 টাকা থেকে যখন প্রাইসটা ব্রেক করেছিল তখন কি করেছিল, প্রাইসটা 260 পর্যন্ত গিয়েছিল। তার মানে কি এখানে আপনার 30 থেকে প্রায় 8 টাইমস, মানে এখানে আপনার 8 গুণ দাম বেড়েছিল। তখন যেরকম আপনার 4 গুণ বা 2 গুণ দাম বেড়েছিল, এখন আপনার এখানে 8 গুণ দাম বাড়লো। তার মানে টপ লেভেলটা যখন ব্রেক করে তখন সেটা উপরের দিকে হুড়ুর করে উঠে যায়, এবং সেম ভাবে সেই জিনিসটা যখন উপরে ওঠা শুরু করেছিল সবাই বলেছিল যে বাবল ফর্ম করছে, বাবলটা বাস্ট করেছে বলে এটা আবার নিচের দিকে নেমে এসেছে। কতটুকু নিচের দিকে নেমে এসেছে, আবার যদি আমি এখানে লো লেভেল থেকে ফিবোনাচিটা আঁকি তাহলে আমি দেখতে পাবো এই লো লেভেল থেকে যখন ফিবোনাচিটা আমি আঁকলাম আবার সেই একই সেই 78.6 বাধা পেয়ে উপরের দিকে উঠে আসা শুরু করেছে। সো এখানে একটা ফেনোমেনা কিন্তু খুবই নর্মাল ফেনোমেনাটা এরকম যে একটা প্রাইসের মধ্যে অনেকক্ষণ এটা ঘোরাঘুরি করছে, একটা প্রাইস রেঞ্জের মধ্যে প্রাইসটা উপরে যাচ্ছে নিচে যাচ্ছে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, এটাকে আমরা বলি কনসলিডেশন পিরিয়ড বা রেঞ্জিং মার্কেট। এই রেঞ্জিং মার্কেটে অনেকক্ষণ ঘোরার পরে প্রাইসটা হঠাৎ করে উপরে ওঠা শুরু করে, এবং হঠাৎ করে উপরে উঠে সে আবার হঠাৎ করে নামায়, হঠাৎ করে নেমে এসে সে 61.8 অথবা 78.6 কিংবা 88 এখানে বাধা পেয়ে আবার অনেকক্ষণ ঘুরঘুর করে আবার উপরের দিকে ব্রেক করে। উপরের দিকে যখন ব্রেক করে তখন পূর্ববর্তী প্রাইসের চেয়ে সে 2 গুণ 4 গুণ কিংবা 8 গুণ উপরে গিয়ে আবার সে নিচে নামা শুরু করে। সো এই ফেনোমেনাটা যদি আমি আরও সামনের দিকে আগায় যাই, আমরা তো এখন 2013 এটা দেখলাম, 2013 এই ঘটনাটা ঘটেছিল। তারপরেও যদি আমি আবার আগায় যাই তাহলে আমি দেখতে পাবো যে 2013 ডিসেম্বরের দিকে আবার সেম কাহিনীটা ঘটেছিল। কি ঘটেছিল, আগে যেরকম ছিল নিচের দিকে প্রাইস, সেখান থেকে ব্রেক করে অর্থাৎ 260 টাকায় যেরকম আমার টপ প্রাইস ছিল সেইখান থেকে ব্রেক করে সেটা পৌঁছেছিল কত, সেটা পৌঁছেছিল আমাদের প্রায় 1000-এর কাছাকাছি। তার মানে কি 260-এর বা 250 যদি আমি রাফলি ধরি 250 থেকে 1000 টাকায় পৌঁছেছে, তার মানে 4 গুণ দাম বেড়ে গিয়েছিল। তাহলে বিটকয়েনটা করছে কি, সে যখন উপরের দিকে যাচ্ছে তখন হুড়হুড় করে উপরে যাচ্ছে, হুড়হুড় করে উপরে গিয়ে আবার হুড়হুড় করে নিচেও নেমে আসতেছে, নিচে নেমে এসে সে ওই ফিবোনাচি লেভেলে বাধাকে তারপরে ঘুরঘুর করছে, তারপরে আবার সে উপরের দিকে হুড় করে দৌড় দিচ্ছে। তো এটি হলো সিম্পল ফেনোমেনা অফ বিটকয়েন। তো আমি যদি এখানে আবার আমার টপ লেভেল পর্যন্ত ফিবোনাচি দিয়ে আঁকি তাহলে আমি দেখতে পাবো এই বটম থেকে টপ পর্যন্ত ফিবোনাচি আঁকলে ঠিক সেই 50% বা 61.8 এই জায়গাটাকে সে টাচ করে আবার সে উপরের দিকে উঠে যাচ্ছে। আবার সে যখন নিচের দিকে নেমে আসতেছে 61.8 অথবা 78.6 বাধা পেয়ে সে উপরের দিকে উঠে যাচ্ছে, এবং একদম ফাইনালি যখন সে উপরের দিকে উঠে যাওয়া শুরু করছে, এই লেভেলটা ছিল আমার 1000 টাকা, মনে রেখেন কতটুকু উপরে উঠছে সেটা আমি আবার দেখার চেষ্টা করব। সো নিচের দিকে এরকম অনেকদিন কনসলিডেট করার পরে সে আবার যখন উপরের দিকে, যেমন এই ছোট ছোট জায়গাগুলো দেখেন হঠাৎ করে উপরে উঠছে হঠাৎ করে নিচে নামছে, সেই 61 বা 78-এ বাধা পেয়ে আবার হুড় করে উঠে যাচ্ছে। সো সেই 1000 টাকা থেকে পেরে এখন দেখেন সে কত টাকায় পৌঁছালো, প্রায় 2800 টাকা। 2800 টাকা মানে হলো 3000 টাকা, তার মানে 3 গুণ দাম এখানে কিন্তু বেড়ে গিয়েছিল। বেড়ে গিয়ে আবার এখান থেকে কি করলো, সে যখন দামটা হুড় করে উপরে গিয়েছিল সেই হুড় করে উপরে যাওয়া থেকে শুরু করে আবার সে নিচের দিকে এসে 78.6 বাধা পেয়ে উপরের দিকে যাওয়া শুরু করলো। সো ঘটনা কিন্তু সে অনেক আগে থেকেই একইভাবে সে কাজ করছে। তার মানে আমি এখানে আপনাকে 5-6টা সাইকেল অলরেডি দেখালাম যে তারা কি করে কাজ করছে। সো এখানে 3000 টাকা ছিল, 3000 টাকা থেকে পেয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 7000 টাকা পর্যন্ত চলে গেল। ঠিক আছে, সো এখানে যখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যখন আমার এখানে এই জায়গাটা ছিল এখানেও কিন্তু আবার সে একই রকম সাইকেল তৈরি হয়েছিল। যদি আমি আবার এখানে ফিবোনাচি আঁকি, এই লো, এটা হলো আমার লো, এই লো থেকে এই হাইতে গেল, এই হাইটা কত ছিল 5000 টাকা পর্যন্ত ছিল, অর্থাৎ 3000 থেকে 5000 টাকা পর্যন্ত গেল, 5000 টাকা থেকে আবার ফল করলো, ফল করে 61-কে টাচ করে আবার উপরের দিকে উঠে যাওয়া শুরু করলো। উপরের দিকে যখন আবার উঠলো সে করলো কি, এখানে কত টাকা ছিল 5000 টাকার মতো ছিল, 5000 টাকা থেকে সে টপ লেভেল যদি আমি এটাকে ধরি তার মানে সে আবার 19 কিংবা 20,000 টাকার কাছাকাছি পর্যন্ত গেল, অর্থাৎ 5,000 টাকা যখন ব্রেক করলো তখন সে 4 গুণ উপরে গিয়ে 20,000 টাকায় গিয়ে সেটেল হলো। এইভাবে বিটকয়েনটা আবার কি করলো, এটা হলো লেটেস্ট সাইকেল, সে আবার নিচের দিকে হুড় করে নেমে আসছে। তো আমি যদি আবার উইকলি চার্টে ফিরে আসি তাহলে দেখেন আমাদের ঘটনাটা কিন্তু সেই প্রথম থেকে একই করছে। কি করছে, এখানে কনসলিডেট করছে প্রাইসটা অনেকক্ষণ, তারপর কি করছে সে ব্রেক করছে, ব্রেক করে সে হুড় করে উপরে উঠছে, হুড় করে যখন উপরে উঠছে সে তখন সে 2 গুণ 4 গুণ কিংবা 8 গুণ পর্যন্ত উপরে যাচ্ছে, গিয়ে তারপর আবার নিচের দিকে নেমে আসতেছে। নিচের দিকে যখন নেমে আসতেছে তখন কি করছে, আমরা যদি ফিবোনাচি টুল আঁকি, ফিবোনাচি টুলের লোয়েস্ট পয়েন্ট থেকে যদি আমি হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত আঁকি তাহলে আমি জানি যে 61.8 একবার বাধা পাবে,
বাধা পেয়ে সে নিচের দিকে যদি উপরের দিকে না যেতে পারে তাহলে সে নিচের দিকে আবার ব্রেক করে আসবে, নিচের দিকে ব্রেক করে এসে সে 78.6-এ বাধা পেয়ে উপরের দিকে যাওয়ার চান্স আছে। যদি 78.6-এ উপরের দিকে না যায় তাহলে 88-এ বাধা পেয়ে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। তো এর উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি। তার আগে বলে নেই যে ছোট ছোট টাইম ফ্রেমে যখন আমি যে ঘটনা দেখেছিলাম ডেইলি টাইম ফ্রেমে যে একই রকমের কাহিনী ঘটছে, এটা কিন্তু নতুন কিছু না। সব ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কিন্তু এরকম একটা সাইকেল থাকে, এটাকে আমরা বলি ফিনান্সিয়াল সাইকেল। এই ফিনান্সিয়াল সাইকেলটা যারা ধরতে পারে তারাই কিন্তু একদম সুইট স্পট থেকে ট্রেডটা নিতে পারে এবং সেখান থেকে ম্যাক্সিমাম প্রফিট করতে পারে। এই জায়গাগুলো থেকে ট্রেড নেওয়া মানে হলো আপনি লো রিস্কের ট্রেড নিচ্ছেন, বাট আপনার প্রবাবিলিটি গেইন করার অর্থাৎ প্রফিট গেইন করার প্রবাবিলিটি অনেক বেশি। আপনার এখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও অনেক হাই থাকে, অর্থাৎ আপনি যদি 1 টাকা রিস্ক নেন এর বিনিময়ে আপনি 2 টাকা 3 টাকা কিংবা 4 টাকা পর্যন্ত গেইন করার আপনার পসিবিলিটি থাকে। তো সেমভাবে যখন আমি উইকলি টাইম ফ্রেমে আসতেছি তখন কি আমি দেখতে পেলাম যে ছোট ছোট টাইম ফ্রেমে যে ফিনান্সিয়াল সাইকেলের ঘটনা আমরা দেখেছিলাম ঠিক সেম একটা সাইকেল কিন্তু আমরা এখন উইকলি টাইম ফ্রেমে পাচ্ছি। আর আমরা জানি যে যেই সাইকেলটা আমরা ছোট টাইম ফ্রেমে তৈরি হয়, ট্রেডিং এর ভাষায় আমরা বলে থাকি যে হিস্টোরি রিপিট ইটসেলফ। তার মানে হলো যে ছোট ছোট টাইম ফ্রেমে যে ঘটনাটা ঘটে বড় টাইম ফ্রেমেও কিন্তু সেম একটা কাহিনী ঘটার পসিবিলিটি থাকে। তো সেটার উপর ভিত্তি করে আমরা এখন একটা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করব, যেখানে আমাদের টেকনিক্যালের উপর ভিত্তি করে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট থাকবে, আমাদের এক্সিট পয়েন্ট থাকবে, এবং ট্রেড যদি আমাদের এগেনস্টে যায়, অর্থাৎ আমি যেখান থেকে বাই করেছিলাম বাই করার পরে যদি সেটা উপরের দিকে না গিয়ে নিচের দিকে যায়, তখন আমরা কি আমাদের রিকভারি প্ল্যান করব, এটাকে বলি আমি মানি ম্যানেজমেন্ট। এই রিকভারি প্ল্যান উইথ মানি ম্যানেজমেন্ট দিয়ে আমি দেখব যে এখান থেকে অর্থাৎ বিটকয়েনের যে চার্টটা এখন যে অবস্থায় রয়েছে সেখান থেকে প্রফিট করা পসিবল কি পসিবল না, এবং যদি আমি এখানে কোনো ট্রেড নেই সেই ট্রেডের রিস্ক রিওয়ার্ডটা কী থাকতেছে। আমার টার্গেট হলো রিস্ক রিওয়ার্ড যাতে অ্যাটলিস্ট 1:2 বা 1:1 এর উপরে তো থাকতে হবে, 1:2 যত উপরে রাখা যায় তত আমাদের জন্য বেটার। তো আমি এখান থেকে একটা রাফ আইডিয়া নিচ্ছি যে 78.6টা হলো এরকম একটা জায়গায়। আমি এখানে ফিবোনাচিতে এঁকেছিলাম যেটা হলো 78.6, এবং আরেকটা আমি যে জায়গাটা লক্ষ্য করেছিলাম সেটা হলো 61.8, আর আরেকটা জায়গা ছিল আমার 88। ঠিক আছে, তাহলে এই 3টা পয়েন্ট আমি ফার্স্ট হাইলাইট করে আমি আমার ফিবোনাচিটাকে মুছে ফেললাম। তারপরে এই 3টা হলো খুব ইম্পর্টেন্ট জোন, যে জায়গা থেকে প্রাইসটা ব্যাক করে উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে, বা তার আগে কিন্তু অনেকক্ষণ কনসলিডেট করতে পারে, এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন এখান থেকে আমি দেখি যে 78.6-এর যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু এখানে একটা সুন্দর করে আপনার সাপোর্ট রয়েছে। সাপোর্ট রয়েছে মিনস আপনার এই জায়গাটা একটা সাপোর্ট জোন। আপনি যদি ট্রেডিংয়ের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই জিনিসটা সম্পর্কে আপনার আইডিয়া থাকে তাহলে আপনি জানতে পারবেন যে আপনার ট্রেড হলো একটা নির্দিষ্ট ওয়েতে চলে। নির্দিষ্ট ওয়েতে চলা মিনস প্রাইস আপনার যখন উপরের দিকে ওঠা শুরু করে, মনে করেন আপনি ঘরের মধ্যে একটা বলকে যদি ছেড়ে দেন তাহলে সেটা মেঝেতে বাড়ি খেয়ে কিন্তু আবার আপনার হাতে ফিরে তো আসে। তাহলে যে জায়গাটায় আপনার বাড়ি খেয়ে আবার উপরের দিকে ফিরে আসে সেই বাড়ি খাওয়া জায়গাটাকে আমরা বলি সাপোর্ট। আর উপরের দিকে কোনো একটা বলকে যদি আপনি ছুঁড়ে মারেন তাহলে ছাদে লেগে কিন্তু সেটা আবার আপনার হাতে ফিরে আসবে। তার মানে হলো ছাদে লেগে ফিরে আসা যে ছাদের যে জায়গাটা সেটা হলো আপনার রুফ বা রেজিস্ট্যান্স। তো প্রাইসও এইভাবে চলে, আপনার ফ্লোর এবং রুফ অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর উপর দিয়ে চলে। তো এই জায়গাতে আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা সাপোর্ট রয়েছে, অর্থাৎ প্রাইস যখন এই জায়গাতে আসবে তখন এখান থেকে বাউন্স ব্যাক করার পসিবিলিটি বেশি আছে। এখানে আমি দেখলাম যে 78.6 এই জায়গার সাথে আপনি এই জায়গাটা এবং সাপোর্ট রেজিস্ট্যান্স এই দুটো জিনিস এক জায়গায় মিলে গেল, এটাকে আমরা বলি ট্রেডিং কনফ্লুয়েন্স। আমার কনফ্লুয়েন্স যত বেশি হবে আমার ট্রেডের প্রবাবিলিটি যত বাড়তে থাকবে। অনুরূপভাবে আমি এখানে কিন্তু একটা জিনিস ঠিক করতে পারি যে এখানে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সটা যদি আমি একটু মডিফাই করি তাহলে এই জায়গাটায় পৌঁছালো, অর্থাৎ আমি এখান থেকে একটা রাফলি এস্টিমেট যদি আমি করি, এখানে দেখা যাচ্ছে 4600, আমি এটাকে রাউন্ড ফিগারে নিয়ে আসি, মনে করেন 5000 নিয়ে আসি, বা ওকে এরকম একটা জায়গা অর্থাৎ 5000 টাকা। এখান থেকে এখন আমার প্রাইস যেহেতু 61.8 এর নিচে আছে, সো আমি এই 61.8 থেকে মুছে দিলাম। তাহলে নেক্সট আমার এখানে আরেকটা জোন আমি তৈরি করতে পারি, সেটা হলো যে 100 নিয়ার 100 জোন। সেই 100 জোনটা আমার হতে পারে এরকম একটা জায়গা। ঠিক আছে, এরকম একটা জায়গায় আমার 100 জোনটা হতে পারে। তার মানে আমি এখান থেকে দেখতে পেলাম আমার 3টা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। 3টা ইম্পর্টেন্ট জায়গার মধ্যে রয়েছে একটা হলো অ্যারাউন্ড 5000, একটা হলো অ্যারাউন্ড 3000, এখানে 2865 তার মানে হলো আপনার 3000, আরেকটা হলো 1000। তো এই 3টা জায়গা থেকে আমি ট্রেড নিব। আমার ফার্স্ট এন্ট্রিটা করতে হবে, আমার ফার্স্ট এন্ট্রিটা হবে অ্যারাউন্ড 5000। তো এখানে আমার ফার্স্ট বাইটা হবে যখন আমার প্রাইসটা 5000 টাকার কাছে আসবে তখন আমি ফার্স্ট বাই নিব। ওকে, এই ফার্স্ট বাইটা যখন আমি নিব তখন আমার খেয়াল রাখতে হবে যে আমি যখন চাচ্ছি যে
5,000 টাকায় কিনবো, আমি কিন্তু এক্স্যাক্টলি 5,000 টাকাতেই মার্কেট থেকে বিটকয়েনটা কিনতে পারবো না। কারণ বিটকয়েন যখন আমি কিনতে যাবো তখন আমি দেখবো যে যখন আমি অনলাইনে চার্টে দেখতেছি এটার দাম হলো 5,000 টাকা, তখন আমি যখন মার্কেট থেকে বিটকয়েন কিনতে যাবো এটার দাম যাচ্ছে 5,500 টাকা। এই যে 500 টাকাটা, এই 500 টাকাকে বলা হয় স্প্রেড, অর্থাৎ বাই প্রাইস এবং সেল প্রাইসের মধ্যে যে পার্থক্য সেটাকে বলা হয় স্প্রেড। এই স্প্রেডটা হলো কমিশন, এই কমিশনটা হলো ব্রোকারদের লাভ। ব্রোকার যারা আপনাকে বিটকয়েনটা বিক্রি করছে বা আপনাকে ট্রেড করতে দিচ্ছে, যেমন ধরেন আপনি যদি এখানে লক্ষ্য করে দেখেন, এখানেও কিন্তু বিটকয়েনের স্প্রেডটা অনেক বড়। কিন্তু দেখেন বিটকয়েন স্প্রেড হলো 4177। অন্যান্য স্প্রেডের তুলনায় বা অন্যান্য কারেন্সি বা অন্যান্য ইনস্ট্রুমেন্টের তুলনায় বিটকয়েনের আপনার স্প্রেডটা অনেক বেশি, অর্থাৎ বাই এবং সেলের প্রাইসটা ডিফারেন্সটা অনেক বেশি। সো মনে করেন আপনি প্ল্যান করলেন যে আপনি কিনতে চান হলো 5,000 টাকায়, তখন আপনাকে ওয়েট করতে হবে যে আপনি মার্কেট থেকে কখন 5,000 টাকায় কিনতে পারছেন। তার মানে এই প্রাইসটা অনেক দূর নিচে নেমে আসতে পারে, অর্থাৎ 4,800 বা 4,500 টাকা পর্যন্ত আসতে পারে। বাট আমি এখানে জাস্ট ফর এক্সাম্পল, ফর সিম্পলিসিটি 5,000 টাকা ধরে নিচ্ছি। সো 5,000 টাকায় আপনি এখানে ফার্স্ট বিটকয়েনটা কিনলেন। ফার্স্ট বিটকয়েন কেনার পরে আপনার এখানে কি ঘটতে পারে, বিটকয়েনটা উপরের দিকে ওঠা শুরু করতে পারে, কারণ আমি জানি যে 78.6 এবং সাপোর্ট জোন দুটার কনফ্লুয়েন্সের এই জায়গাটাতে সে টাচ করে উপরের দিকে দৌড় দিতে পারে, কিংবা সে উপরের দিকে না গিয়ে নিচের দিকেও যেতে পারে আস্তে আস্তে কিংবা জোরে জোরে। যখন সে নিচের দিকে যাবে তার মানে কি আমি তখন লসে যাচ্ছি, আমার তো তখন আমার এন্ট্রি পয়েন্টেতে প্রাইসটা নিচের দিকে চলে যাচ্ছে। তখন আমি করবো কি, এই 3,000 টাকার জায়গায় আমি আবার একটা বিটকয়েন কিনবো। তার মানে এখানে আমি করবো সেকেন্ড বাই। সেকেন্ড বাই যখন আমি করছি তখন আমি কত টাকা ইনভেস্ট করলাম টোটাল, প্রথমটার জন্য আমি 5,000 টাকা করেছিলাম আর দ্বিতীয়টার জন্য আমি করলাম 3,000 টাকা। তো 5,000 টাকা আমি একটা বিটকয়েন পেয়েছিলাম, তারপর আমি 3,000 টাকায় আরেকটা বিটকয়েন পেলাম, তার মানে টোটাল 8,000 টাকায় আমি দুটা বিটকয়েন কিনলাম। তারপর আমি দেখলাম যে প্রাইসটা উপরের দিকে গেল না, আরও নিচের দিকে নামা শুরু করলো। এগুলো কিন্তু আমার ব্যাক আপ প্ল্যান। আমি যখন ফার্স্ট এন্ট্রি নিয়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে উপরের দিকে যাবে, কিন্তু তখন যায় নাই, নিচের দিকে নেমে আসছিল। সেকেন্ড এন্ট্রি যখন আমি ফেল করলাম তখন আমি থার্ড একটা এন্ট্রি নিব 1,000 টাকায়। এই 1,000 টাকার এন্ট্রিটা হবে আমার থার্ড রিকভারি এন্ট্রি। এই এন্ট্রিতে যে জিনিসটা ঘটবে সেটা হলো আমি একটা বিটকয়েন পেলাম 1,000 টাকায়। এখন আমার টোটাল ইনভেস্টমেন্ট কত হলো, প্রথমে ছিল 5,000 টাকা, তারপর ছিল 3,000 টাকা, তারপর ছিল 1,000 টাকা, তার মানে টোটাল 9,000 টাকা আমি এখানে ইনভেস্ট করলাম। এই 9,000 টাকায় আমার কিন্তু তিনটা বিটকয়েন আমার হাতে রয়েছে, ঠিক আছে। এখন যে ঘটনাটা ঘটবে এইটা কিন্তু অনেকক্ষণ নিচে কনসলিডেট করতে পারে, এটা আমি আগেই বলেছিলাম, কিংবা বিটকয়েনের ক্ষেত্রে এটা হুড় করে উপরের দিকে দৌড় মারতে পারে। এই দৌড়টা কখন পাবে সেটা আমি আপনি কেউ জানে না, বাট এই দৌড় মারার অপেক্ষা করাটাই হলো আমাদের এখানে পেশেন্স নিয়ে ইনভেস্ট করা। ইনভেস্টারদের কাজ হলো পেশেন্স নিয়ে ওয়েট করা যে কখন এই দৌড়টা শুরু হবে। আর যারা ডে ট্রেডিং করে তাদের জন্য হলো সবসময় ফ্লাকচুয়েশনের উপরে তার ট্রেডটা করে থাকে। যেমন আমি ডে ট্রেড করতে পছন্দ করি, আমি ইনভেস্টমেন্ট করতে অতটা পছন্দ করি না, কারণ ইনভেস্টমেন্টের রেট অফ রিটার্নটা খুব স্লো। বা ডে ট্রেডিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমি খুব বেশি প্রফিট করতে পারি, এই জন্য হয়তো ডেটিং এর দিকে ঝুঁকি বেশি। বা ডেটিং কিন্তু আরো বেশি রিস্ক, ইনভেস্টমেন্ট হলো অনেকটা সেফ একটা রিস্ক, সেফ একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি। তো এখন আমি এখানে দেখি যে আমি এখান থেকে তো আমি সেট করলাম যে কোথা থেকে আমি কিনবো, যদি আমার ট্রেডটা এগেনস্টে যায় তাহলে আমি কি করে এটাকে রিকভার করার চেষ্টা করবো, এবং থার্ড জায়গাটা কোথেকে আমি বাই করব। এখন দেখেন এখান থেকে যখন আমি ফার্স্ট এন্ট্রিটা কিনলাম সেখান থেকে প্রাইসটা কত নিচে নামতে পারে, এটা তো 5,000 টাকা। বিটকয়েন যদি নাই হয়ে যায় তাহলে হবে 0 টাকা। তার মানে 5,000 টাকা যেইখানে আপনি কিনেছিলেন সেটা যদি 0 হয়ে যায় তাহলে আপনার টোটাল লস হবে 5,000 টাকা। এই 3,000 টাকা যেটা কিনেছিলেন সেটা যদি 0 হয়ে যায় তাহলে আপনার টোটাল লস হবে 3,000 টাকা। আর যে 1,000 টাকা কিনেছিলেন সেটা লস হবে 1,000 টাকা। তার মানে আপনার টোটাল লস হচ্ছে 9,000 টাকা, ঠিক আছে। সো আপনার কাছে যদি 10,000 টাকা উদ্ধৃত থাকে, আপনি যদি ঠিক করে থাকেন এই 10,000 ইউএস ডলার দিয়ে আমি বিটকয়েনে ইনভেস্ট করব, তাহলে আপনি একবারে 10,000 টাকা দিয়ে ওই প্রথম যে টাকায়, যে জায়গাটা যেটা সবাই ভুল করে থাকে, প্রথমে একটা পয়েন্টেই সবাই 10,000 টাকা দিয়ে কিনে ফেলে, তারপর যখন দেখে ট্রেডটা তার নেগেটিভে গেছে তখন তারা আর করার কিছুই থাকে না, তখন তাকে আল্লাহ আল্লাহ করতে হয় কিংবা ওয়েট করতে হয় যে কখন সে প্রাইসটা আবার উপরের দিকে আসবে। সেটা না করে আমরা এখানে ট্রিক্স খাটাচ্ছি, মানি ম্যানেজমেন্ট খাটাচ্ছি। আমি এটাকে তিনটা ভাবে ভাগ করে নিচ্ছি, 5,000, 3,000, 1,000। এই 5,000 টাকা দিয়ে একটা বিটকয়েন কিনলাম, সেটা যখন আবার নিচে নেমে যাচ্ছে তার মানে কি আমি আরো সস্তায় বিটকয়েন কিনতে পারছি, এটা আমার জন্য আরো ফেভারেবল। আমি যে জিনিসটাকে 5,000 টাকায় কিনেছিলাম সেই জিনিসটা আমি এখন 3,000 টাকায় পাচ্ছি। যেমন ধরেন আপনি মার্কেটের জিনিস কিনতে গেলে, মনে করেন একটা ল্যাপটপ কিনতে গেলে, সেই ল্যাপটপটা আপনি প্রথমে 5,000 টাকায় পাচ্ছিলেন, এখনও যদি কেউ আপনাকে বলে যে অফার সেটা আপনাকে 3,000 টাকায় দিচ্ছে, তাহলে কিন্তু আপনার জন্য লাভ। 5,000 টাকা জিনিস সেম কনফিগারেশন আবার মনে করেন খুব কম টাইম পিরিয়ডের মধ্যে আপনি সেই জিনিসটা পাচ্ছেন, তার মানে আপনার লাভ হলো এখানে 2,000 টাকা। সো অনুরূপভাবে আমি কম টাকাতে কিন্তু আবার সেকেন্ড একটা বিটকয়েন কিনতে পারছি এবং থার্ড একটা বিটকয়েন আমি 1,000 টাকাতেও কিনতে পারছি। মনে করেন যে আমার প্রাইসটা উপরের দিকে গেল না, উপরের দিকে যদি না যায় তাহলে কিন্তু আমি আগে থেকে দেখে এসেছি যে প্রাইসটা একটা রেঞ্জের মধ্যে ঘুরঘুর করবে। তো প্রাইসটা যখন এইভাবে রেঞ্জের মধ্যে ঘুরঘুর করবে
যদি আপনি মনে করেন থার্ড বাইটা কিনতে পারেন, সেইটা যখন উপরের দিকে উঠে এই ফার্স্ট বাইয়ের কাছে আসবে, তখন সিনারিওটা কি? সিনারিওটি হলো, প্রথম যে আপনি কিনেছিলেন সেটাতে কোনো লাভ হয়নি, লসও হয় না, 0 টাকা আছে, অর্থাৎ ব্রেক ইভেন আছে। সেকেন্ড যে বাইটা করেছিলেন সেটা কিন্তু আপনার 2000 টাকা প্রফিট দিয়েছিল, এবং থার্ড যে বাইটা করেছিলেন সেটা 1000 থেকে 5000, অর্থাৎ 4000 টাকা আপনাকে প্রফিট দিল। অর্থাৎ আপনি যদি এই মার্কেটটা কনসোলিডেটও করে 2 বছর পরে, 5 বছর ধরে যদি কনসোলিডেটও করে, তারও কিন্তু আপনি যদি এই মানি ম্যানেজমেন্টটা ফলো করেন, এখান থেকে প্রফিট করতে পারেন। কি করে প্রফিট করতে পারেন? ফার্স্ট বাইটাতে আপনি হয়তো 0 টাকা প্রফিট করলেন, কিন্তু সেকেন্ড এবং থার্ড বাই থেকে আপনি স্মল অ্যামাউন্টে প্রফিট করলেন। এখন আমি আসি, আমি তো দুটা সিনারিও এখানে আপনার সাথে আলোচনা করলাম। এক হলো যে বিটকয়েনের প্রাইস 0 হয়ে যেতে পারে, 0 হয়ে গেলে আপনার কি হলো, 9000 টাকা লস হলো। এটা হলো আপনার এক্সট্রিম ব্যাড সিনারিও বা ওস কেস। সেকেন্ড কেস হলো যে এটা 0 না হয়ে কনসোলিডেট করতে থাকলো, ঠিক আছে, লং টার্ম এটা কনসোলিডেট করলো, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে প্রফিট নিয়ে বেরিয়ে আসতে পারতেছেন। কত টাকা প্রফিট নিতে পারেন এখান থেকে? এখান থেকে আপনি 2000 প্লাস 4000, 6000 টাকা, অর্থাৎ 9000 টাকা ইনভেস্ট করে আপনি 6000 টাকা প্রফিট এখান থেকে পেতে পারছেন, যদি এটা কনসোলিডেট করে, উপরের দিকে না যায়। ঠিক আছে, মনে করেন যে বিটকয়েন আর বুম করলো না, সেক্ষেত্রে কি হলো, আপনি এখান থেকে 6000 টাকা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়ার আপনি সুযোগ পাবেন। থার্ড যে জিনিসটা করতে পারে, যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ফেভারেবল, সেটা হলো বিটকয়েনটা উপরের দিকে আবার দৌড় মারতে পারে। ঠিক আছে, আমি যেটা আগে দেখে এসেছিলাম ডেইলি চার্টে, যে বিটকয়েনটা করছে কি, অনেকদিন কনসোলিডেট করার পর উপরের দিকে হঠাৎ করে দৌড় মারছে। এই যে দৌড় মারলো, এই দৌড় মেরে সে কত দূর যেতে পারে? আমি আগে দেখেছিলাম, যদি আমি এখানে আপনাদের একটা শর্ট কুইজ নেই, যে এখান থেকে দৌড় যদি মারে তাহলে মিনিমাম কতটুকু যেতে পারে। এর আগে আমি যতগুলো ডেইলি চার্ট দেখেছিলাম বা যতগুলো ছোট ছোট সেগমেন্ট দেখেছিলাম, প্রতিটা সেগমেন্টেই আমরা দেখেছিলাম যে যখন এই টপ লেভেলটাকে সে ব্রেক করে, অ্যাটলিস্ট তার 2 গুণ যায়। প্রতিটা ক্ষেত্রে আমি দেখেছিলাম তার 2 গুণ যায়, অর্থাৎ 20,000 টাকায় যদি এখান থেকে ব্রেক করে, তার মানে সে 40,000 টাকা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। টেকনিক্যাল যে সাইকেলটা এরা মেনটেন করে চলছে প্রথম থেকে শেষ পর্যন্ত, বিটকয়েনের প্রাইস যদি 20,000-কে ব্রেক করে উপরের দিকে যায়, তাহলে 40,000 যাওয়া পর্যন্ত চান্স আছে। বাট আমার এই ট্রেডের ক্ষেত্রে আমি সেই কাজটা করব না, আমি আরও বেশি সেফ থাকার চেষ্টা করব। অর্থাৎ আমি দেখব যে কি করে আরও কম রিস্ক নিয়ে আমি বেশি প্রফিট ম্যাক্সিমাইজ করতে পারি। তাহলে এখন মনে করেন ট্রেডটা হচ্ছে কি, এখানে বাড়ি খেয়ে, এই ফার্স্ট বাইটাতে বাড়ি খেয়ে, অর্থাৎ এখানে আমার এন্ট্রি পয়েন্ট দিয়ে উপরে ওঠা শুরু করবে। যখন উপরে ওঠা শুরু করবে, তখনই কিন্তু আমরা টেকনিক্যালি বের করতে পারি এই ট্রেডটা কতদূর উপরে উঠবে। মনে করেন ফর এক্সাম্পল সিনারিও 1-এ এইখানে বাড়ি খেয়ে উপরের দিকে ওঠা শুরু করছে। আবার আমি এখান থেকে ফিবোনাচি টুলটা আঁকি। এখন আমাকে টানতে হবে হাই পয়েন্ট থেকে লো পয়েন্ট কোনটা, এই জায়গায় আমি ধরে নিয়েছি যে এই জায়গাটা বাড়ি খেয়ে এসে উপরের দিকে উঠে যাচ্ছে, এবং সে বাড়ি খেয়ে 78.6 পর্যন্ত যাবে। ঠিক আছে, আমি টেক প্রফিটটা এখানে সেট করলাম 78.6 জন, কারণ আমি আবার আপনাকে দেখাতে পারি, যদি আমি আবার রিভার্স কাইনে ঘটি, তাহলে দেখানো যাবে যে 78.6-এ এসে বিটকয়েনের প্রাইসটা ফার্স্ট টেক প্রফিট হিট করে সবসময়। তো এটা আপনাদের জন্য টাস্ক থাকলো, আপনারা আগে ব্যাক করে গিয়ে দেখবেন যে 78.6, এটা আমি অনেক অ্যানালাইসিস করে বের করেছি। সো আপনারাও একটু কষ্ট করে বের করে দেখেন যে আমি যেটা বলেছি আপনাদেরকে সেটা ট্রু কিনা। আর যদি এত কষ্ট করার ইচ্ছা না থাকে, তাহলে আমি যেটা বলছি সেটা আপনারা মেনটেন করতে পারেন বা মেনে নিতে পারেন। সেকেন্ড যেটা হতে পারে, সে ফার্স্ট এখানে বাধা না করে সেকেন্ড নিচ পর্যন্ত চলে আসলো, তো আমি যদি আরও নিচে নামাই দিই, তাহলে কি হচ্ছে, সরি আমি ফিবোনাচিটাকে টেনে নিয়ে যাবো, ফিবোনাচিটাকে টানতে হবে। সো আমি এটাকে ডিলিট করে নিই, আমি আবার টানি ফিবোনাচি। আমি যদি টপ থেকে এবারে সেকেন্ড পয়েন্ট পর্যন্ত টানি, তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে যেখানে আমার এই লাইনটা ডিলিট হয়ে গেছে, এটা কেউ বসায় নিই, 78.6-এর যে জায়গাটা ছিল ফার্স্ট বাইট। ওকে, এখন ফার্স্ট বাইটটা আরেকটু নিচে ছিল, এটাকে আরেকটু নিচে নামাই নিই যাতে পরবর্তীতে মানুষজনের বুঝতে সুবিধা হয়। ওকে, সেকেন্ড বাই থেকে আমি দেখতে পাচ্ছি যে 78.6টা হলো এরকম একটা জায়গায়, তার মানে হলো আমি বলতে পারি যে এরকম একটা জায়গায় হলো 78.6 ফর সেকেন্ড বাই। এবার আসি থার্ড বায়ের ক্ষেত্রে। থার্ড বায়ের ক্ষেত্রে কি হচ্ছে, আবার সেই টপ লেভেল থেকে আমি যদি থার্ড বায়ের লো পয়েন্ট পর্যন্ত টানি, তাহলে 78.6টা আমার দাঁড়াচ্ছে এরকম একটা জায়গা। ঠিক আছে, এটা হলো আমার 78.6-এর জায়গা। সো এখান থেকে আমি দেখতে পেলাম যে একটা জোন তৈরি হয়েছে, যে জোনটাতে আমার প্রাইসটা ব্যাক করে এখানে আসে, আবার স্টল করার পসিবিলিটি আছে। আমি জানি যে আপনাদেরকে এত ডিপলি বুঝায় লাভ নাই, তারপরে আমি এই জন্য বোঝাচ্ছি যে আপনাদের যাতে একটা আইডিয়া থাকে যে আপনারা কি করছেন। যদি কি করছেন সেই আইডিয়াটা না থাকে, তাহলে তো আপনার আর গ্যাম্বলারের মধ্যে কোনো পার্থক্য নাই। সো আমাদের ফার্স্ট টেক প্রফিট অ্যাকচুয়ালি এই জায়গাটায় হওয়া উচিত, কারণ আমি যদি প্রিভিয়াস চার্টগুলোতে দেখি, দেখবো যে 78.6-এ বাধাকে একটু নিচে নেমে আসে, তারপর সেটাকে বুম করে বাস্ট করে। ঠিক আছে, সো আমি যখন এখানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বাই থেকে দেখতে পেলাম যে এইখানে আসলো, আমি যদি মিনিমাম ধরি যে এখানে মিনিমাম কত, থার্ড, মনে করেন আমি থার্ডটাকে এখানে মানে ওস্ট কেস সিনারিও কল্পনা করছি যে 3 নাম্বারটা টাচ করেছে, অনেকদিন ধরে ঘোরাঘুরি করেছে, তারপরে উপরের দিকে উঠে আসছে, তার মানে কি অ্যাটলিস্ট সে 15,000 টাকা পর্যন্ত আসতে পারে।
তাই না? এখানে 15,000 দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি প্রথমে যে জিনিসটা কিনেছিলেন 5,000 টাকায়, সেটা 15,000 টাকা প্রফিট আপনাকে দিচ্ছে। তার মানে আপনার নেট প্রফিট হলো 10,000। আপনি ইনভেস্ট করলেন 5,000 এবং পাচ্ছেন হলো 10,000। আপনার 200% রিটার্ন এখানে। সেকেন্ডটাতে যদি আমি ধরি, সেকেন্ডটাতে এখানে আপনার 3,000 টাকায় কিনছেন, সেটা যদি আবার 15,000 টাকায় পৌঁছায়, তাহলে এখান থেকে লাভ করছেন আপনি 12,000 টাকা। সো প্রথমটা থেকে আপনি লাভ করলেন 10,000, সেকেন্ডটা থেকে আপনি লাভ করলেন 12,000। তো এখানে আমি একটু রিস্ক রিওয়ার্ড হিসেবটা আপনাকে দেখাই। ফর এক্সাম্পল, আপনি এখানে কি করেছিলেন, 5,000 টাকায় কিনেছিলেন, আপনি এখান থেকে 15,000 টাকায় বিক্রি করলেন। তার মানে আপনার 5,000 টাকা আপনি রিস্ক নিয়েছিলেন, আপনি পেলেন 10,000 টাকা প্রফিট। তার মানে কি আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও হলো 1:2। সেকেন্ড বাইয়ের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, সেকেন্ড বাইয়ের ক্ষেত্রে আপনি রিস্ক নিয়েছিলেন হলো 5,000 টাকা ফার্স্টে একটা কিনেছিলেন, 3,000 টাকা একটা কিনেছিলেন, মানে 8,000 টাকা আপনি রিস্ক নিচ্ছেন এবং আপনি কত টাকা পাচ্ছেন? যখন 5,000 থেকে 15,000, তখন আপনার 10,000 টাকা প্রফিট হচ্ছে, আর সেকেন্ড বাই থেকে আপনার 12,000 টাকা প্রফিট হচ্ছে, অর্থাৎ 22,000 অ্যারাউন্ড আপনার প্রফিট হচ্ছে। তার মানে আপনি রিস্ক নিয়েছিলেন 8,000 টাকা, পাচ্ছেন আপনি অ্যারাউন্ড 22,000, অর্থাৎ অ্যারাউন্ড 3 আপনি রিটার্ন পাচ্ছেন, অর্থাৎ 1:3। অর্থাৎ ফার্স্ট ট্রেডের ক্ষেত্রে আপনার 1:2 ছিল, সেকেন্ড ট্রেডের ক্ষেত্রে আপনার 1:3 হলো, এবং থার্ড ট্রেডের ক্ষেত্রে আমি যদি আবার হিসাব করি, তাহলে প্রথমটার জন্য 10,000 টাকা, দ্বিতীয়টার জন্য 12,000 টাকা এবং তৃতীয়টার জন্য 14,000 টাকা, অর্থাৎ টোটাল 36,000 আপনি প্রফিট করছেন। রিস্ক নিয়েছেন কত? 5 + 3 + 1, অর্থাৎ 9,000। টোটাল 9,000 আপনি রিস্ক নিয়েছিলেন, যেটা আপনার জিরো হয়ে যেতে পারতো ওর্স্ট কেস সিনারিওতে, কিন্তু আপনি এখন প্রফিট করলে কত প্রফিট হবে? আপনার 36,000 প্রফিট হবে। তার মানে কি আপনি 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও নিয়ে এই ট্রেডটা নিচ্ছেন। তাহলে দেখেন, আমি যে প্রথমে বলেছিলাম যে মানি ম্যানেজমেন্ট মেনে আপনাকে এমন ট্রেড নিতে হবে যেখানে আপনার অ্যাটলিস্ট 1:2 থাকে, যেমন আপনার ফার্স্টে 1:3 ছিল, তারপরে 1:3 হলো, তারপরে 1:4 হলো, তাই না? তাহলে দেখেন এখানে আপনার হারানোর চেয়ে পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তারপরেও দেখেন, আমি কিন্তু ধরি না যে এটা 40,000 পর্যন্ত যাবে, আমি ধরলাম এটা 15,000 পর্যন্ত যাবে, অর্থাৎ এক্সপেক্টেড উপরে যতটুকু মিনিমাম যাওয়ার কথা ছিল তার চেয়েও কম যাচ্ছে, তারপরেও আমি আমার রিস্ক রিওয়ার্ডে উইন হচ্ছি। ঠিক আছে? সো এইভাবে ট্রেডিং করতে হয়, এইভাবে স্ট্র্যাটেজি করে ট্রেডিং করতে হয়, এভাবে ট্রেডিং প্ল্যানটাকে ডেভেলপ করে ট্রেডিং করতে হয়। তো আপনাকে আমি এখানে দেখা দিলাম কোন কোন পয়েন্টে আপনি এন্ট্রি নিতে পারেন, কোথায় আপনি এক্সিট নিতে পারেন। আর যেই আরেকটা ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাই, সেটা হলো যে ট্রেডিং করার সময় আপনাদেরকে জানতে হবে যে যেই ট্রেডিং ইনস্ট্রুমেন্ট আপনি ট্রেড করছেন, সেই মানে সরি, যে ব্রোকার আপনি ট্রেড করছেন, সেই ব্রোকার কতটুকু রিলায়েবল। অর্থাৎ আপনি মনে করেন বিটকয়েন কিনতে চান, এই বিটকয়েন কেনার জন্য আপনাকে তো একটা ট্রাস্টেবল কোনো একটা অর্গানাইজেশনের কাছে যেতে হবে, কোনো একটা ব্রোকারের কাছে যেতে হবে, বা ট্রাস্টেবল পার্সনের কাছে যেতে হবে, বা মাইনারের কাছে যেতে হবে, যার কাছে আপনার বিটকয়েনটা রয়েছে, যার কাছ থেকে আপনি বিটকয়েনটা পেতে পারেন। এই বিটকয়েন কেনার ক্ষেত্রে অবশ্যই এটা মাথায় রাখবেন যে ট্রাস্ট ওর্দিনেসটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। ঠিক আছে? সেকেন্ড যে পয়েন্ট ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার স্প্রেড। আপনার বাই এবং সেল প্রাইসের মধ্যে ডিফারেন্স কিন্তু অনেক বেশি থাকে। মনে করেন আপনাকে বললাম না যে 5,000 টাকা যখন আপনি দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের দাম 5,000 টাকা, কিন্তু আপনি সারা মার্কেট খুঁজে 5,500 টাকার নিচে বিটকয়েন খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে? এই বিটকয়েনের স্প্রেড যত কমায় আনতে পারবেন, আপনার প্রফিট তত বেশি। প্রফিট তত বেশি মিনস আপনার তত কম দামে আপনি বিটকয়েনটা কিনতে পারছেন। এই প্রফিট মার্জিন, সো কোনো ব্রোকার যখন আপনি তার কাছ থেকে বিটকয়েন কিনবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে সেই ব্রোকারের স্প্রেডটা কত, অর্থাৎ বিট এবং আস্ক প্রাইসের মধ্যে ডিফারেন্সটা যত কম হয় তত বেটার। বাট এখানে আরেকটা ক্রিটিক্যাল ইস্যু আছে, সেটা হলো আপনার এখানে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো সিকিউরিটি। যে সিকিউরিটির কারণে এই বিটকয়েনটা এখন রিলায়েবল হতে পারেনি সবার কাছে, কারণ বিটকয়েনটা অনেকেই মনে করে এটাকে হ্যাক করে নেওয়া সম্ভব, এটার থেকে 2 নম্বরই করা সম্ভব। এই জন্য আপনাকে যেটা করতে হবে, একটা সিকিউর সিস্টেমে আপনাকে এই ওয়ালেটটা খুলতে হবে, বিটকয়েনের যে ওয়ালেটটা রয়েছে। ঠিক আছে? সো দেখা যায় যে জেনারেলি যত বেশি সিকিউর হয় তার স্প্রেডটা তত বেশি বড় হয়। ঠিক আছে? সো দুই দিকেই প্যারা। আপনি যখন সিকিউরিটি কমায় ফেলতেছেন, তখন কিন্তু আপনার টাকা থাকে, আপনি হয়তো কম টাকায় কিনতে পারতেছেন বিটকয়েন, বাট কিনলেন, তারপর দেখা গেল আপনার বিটকয়েনটা মারা খেয়ে গেল, অর্থাৎ আপনি বিটকয়েনে মানে বিটকয়েনটা আপনার হাত থেকে চলে গেল। ঠিক আছে? মনে করেন আপনি এক্স একটা প্ল্যাটফর্মে বিটকয়েন কিনলেন, কিনে আপনি ওয়ালেটে রেখে দিলেন, তারপরে কিছুদিন পর জানতে পারলেন যে এক্স যে প্ল্যাটফর্মটা ছিল সে দেউলিয়া হয়ে গেছে, কিংবা এক্স প্ল্যাটফর্মটা হ্যাক হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু বহুতবার ঘটেছে। আমি কোনো নাম এখানে নিতে চাচ্ছি না, বাট আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে দেখতে পাবেন যে এরকম ঘটনা বহুতবার ঘটেছে। সো এই জিনিসটা মাথায় রাখবেন। 3টা জিনিস আমি বললাম। ফার্স্ট, যে জায়গা থেকে আপনি কিনবেন বা যে ব্রোকারটা আপনি চুজ করবেন, সেই ব্রোকারটা যাতে ট্রাস্ট ওর্দিনেস হয়। ট্রাস্ট ওর্দিনেস মানে হলো যে ব্রোকারে টাকা জমা রাখলেন, ব্রোকার গায়েবে চলে গেল, এরকম যাতে না ঘটে। 2, স্প্রেড যাতে একটু কম থাকে, অর্থাৎ বিট এবং আস্ক প্রাইসের মধ্যে, এটা তো আপনারই লাভ, যত কমায় আনতে পারবেন ততই আপনার লাভ। আর 3, এই কমানোর জন্য আবার এরকম করেন না যে একটা আনসিকিউর প্ল্যাটফর্ম নিয়ে আপনার অ্যাকাউন্ট খুলে বসলেন। ঠিক আছে? এই 3টা মাথায় রেখে আপনি যে কোনো জায়গা থেকে বিটকয়েনটা কিনতে পারেন। বিটকয়েন কেনার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, গুগলে যান, গুগলে গিয়ে হাউ টু বাই বিটকয়েন লেখেন। আপনার দেশে যদি বিটকয়েন কেনার অপরচুনিটি থাকে, যেমন ইউএসএ, কাতার, সিঙ্গাপুর, এরকম জায়গা থেকে যদি আপনার বিটকয়েন যেখানে লিগ্যাল, সেখান থেকে যদি আপনি কিনতে চান, তাহলে আপনার অনেক অপশন রয়েছে, অনেক ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি কিনতে পারেন।
আর যদি আপনি এমন কোনো জায়গায় থাকেন যেখানে বিটকয়েন কেনার অপরচুনিটি নাই, তাহলে আপনি যে মানুষের কাছে বিটকয়েন আছে তার কাছ থেকে কিনতে পারেন। ঠিক আছে, যাকে আপনি চিনেন, যাকে আপনি ট্রাস্ট করেন, তার কাছ থেকে আপনি কিছু বিটকয়েন কিনতে পারেন, যেভাবে আপনি ট্রানজেকশন করেন। এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট, যার কাছ থেকে কিনতেছেন সে কিন্তু অবশ্যই ট্রাস্টওয়ার্দি পার্সন হতে হবে। বাংলাদেশে বিটকয়েনকে ইলিগাল করা হয়েছে কেন জানেন? বিটকয়েনকে ইলিগাল করা হয়েছে এই কারণে যে বিটকয়েনের জন্য অনেক ফ্রডলেস করছিল, মানে অনেক ফ্রড কাহিনী করতেছিল। অনেকে করতেছিল কি, মানে আপনার কাছ থেকে টাকা নিচ্ছিল কিন্তু বিটকয়েন দিচ্ছিল না। এরকম ঘটনা যেরকম ঘটছে তার উল্টাটা ঘটনা কিন্তু ঘটছিল, যে বিটকয়েন পাঠানোর পরেও টাকা সে পাচ্ছিল না, মানে দুই পক্ষে প্রতারিত হচ্ছিল। তো যেখানে সবাই প্রতারিত হচ্ছে সেখানে সাধারণত একটা জিনিসকে লিগ্যাল করার তো কোনো দরকার নাই। ঠিক আছে, আরও অনেক কারণ রয়েছে যেগুলো আমি আলোচনা করলাম না, এটা ওয়ান অফ দ্য ইস্যু যে কারণে মিডিয়া হাইলাইট করেছে যে বিটকয়েন একটা ইলিগ্যাল জিনিস। অ্যাকচুয়ালি বিটকয়েন ইলিগ্যাল হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা একটা ব্লক চেইন প্রোডাক্ট এবং ব্লক চেইন টেকনোলজিটা খুবই অ্যাডভান্স একটা টেকনোলজি। আপনারা যদি একটু ব্লক চেইন নিয়ে পড়াশোনা করেন তাহলে দেখতে পারবেন যে এটার একটা ইমার্জিং প্রসপেক্ট রয়েছে। ঠিক আছে, আমি আরও বেশি ইন্টারেস্টেড এই বিটকয়েনের ট্রেড নেওয়ার জন্য, কারণ আমি ব্লকচেন নিয়ে একটু পড়াশোনা করেছি। ব্লকচেনের প্রোডাক্ট শুধু বিটকয়েন না, মানুষজন ব্লকচেনের বিটকয়েনকে এক করে ফেলে, মনে করে যে ব্লকচেনে একটাই প্রোডাক্ট বিটকয়েন। না, ব্লকচেনের ওয়ান অফ দ্য প্রোডাক্ট হলো বিটকয়েন, এছাড়া আরও অনেক পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, যেমন ধরে যখন ইন্টারনেট তৈরি হওয়া শুরু হলো তখন কেউ যদি আপনাকে বলে ইয়াহু মানেই হলো ইন্টারনেট, ব্যাপারটা কিন্তু ট্রু নয়। হ্যাঁ ঠিক আছে, তখন হয়তো আপনি ইয়াহু বেশি ইউজ করতেন, মেইল ইউজ করতেন, মেসেঞ্জার ইউজ করতেন, বা আপনি অনেক কাজে হয়তো একই জিনিস ইউজ করতেন, সেটা হয়তো তখন একটা ইম্পর্টেন্ট জায়গা দখল করে রেখেছিল। বাট তার মানে কিন্তু এইটা না, পরে কিন্তু অনেক অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এই .com জিনিস থেকে। সো এরকম আপনাকে আগে দেখতে হবে যারা এই জিনিসটাকে ডেভেলপ করেছে ব্লক চেইন, তারা কিন্তু খুবই সাস্টেনেবল ওয়েতে ব্লক চেইনটাকে ডেভেলপ করেছে এবং অনেকগুলো ক্রিটিক্যাল প্রবলেমকে কিন্তু এরা সলভ করেছে। আপনার প্রবলেম সলভিং যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু খুব বেশি সাস্টেইনড হয়। ঠিক আছে, আপনি যদি ব্লক চেইনে দেখেন দেখবেন যে অনেক ক্রিটিক্যাল ইস্যু এরা সলভ করেছে। তার মানে ব্লক চেইনে একটা প্রসপেক্ট রয়েছে এবং ব্লক চেইনের প্রথম ওয়ান অফ দ্য প্রথম অ্যাডাপ্টেবল জিনিস যেহেতু বিটকয়েন, তো অনেকেই এক্সপেক্ট করতেছে ব্লক চেইন টেকনোলজিটা যখন বুম করবে তার সাথে সাথে বিটকয়েনটা বুম করবে। হয়তো ব্লক চেইনের মতো অতটা বুম নাও করতে পারে। অনেকে বলতেছে যে ব্লক চেইনের সাথে সাথে এটাও বুম করবে, তাদের ধারণা হলো এটার দাম এখন যেরকম 5,000 রয়েছে এটা 1 লাখে পৌঁছে যেতে পারে, ইভেন এটা 1 মিলিয়নে পৌঁছা যেতে পারে। এটা হলো অনেকের ধারণা যারা চিন্তা করতেছে যে এই বিটকয়েন এই ব্লক চেইনের সাথে সাথে বুম করবে। আবার অনেকে বলতেছে যে না, ব্লক চেইন এবং বিটকয়েন আলাদা আলাদা করে বুম করতে পারে, সেই ক্ষেত্রে হয়তো দেখা যাবে যে অততে না পৌঁছালে 1 লাখ পর্যন্ত পৌঁছতে পারে। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন যেটা আপনাদেরকে এখন দেখালাম আমি, যে যখন এই টপ লেভেলটাকে সে ব্রেক করে তখন সে অ্যাটলিস্ট 2 টাইমস যায়। ঠিক আছে, আমি আগে দেখেছি 8 টাইমস পর্যন্তও যায়। তার মানে 8 টাইমস পর্যন্ত যাওয়া মানে কি, যে 20,000 ছিল, যে 20,000-এর উপরে 8 টাইমস যাওয়া মানে 160,000। ওকে, সো 1,60,000 যত যাওয়ার পসিবিলিটি আছে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী, বা 1 লাখ পর্যন্ত অ্যাটলিস্ট যাওয়ার পসিবিলিটি রয়েছে। 5 টাইমস তো আমি দেখেছি যে গিয়েছে আগে। ঠিক আছে, এখন এই ফিনান্সিয়াল সাইকেলটা কত দিনে কমপ্লিট হয় এটা হয়তো আপনার 2 ইয়ার্সও লাগতে পারে, 2 ইয়ার্সও এখানে ঘুরঘুর করতে পারে। তো এখানে এটা ডিপেন্ড করছে যে আপনার কাছে যে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা রয়েছে 10,000 টাকা মনে করেন আপনার কাছে রয়েছে, এই 10,000 টাকা আপনি ইনভেস্ট করবেন কি করবেন না। একটা পয়েন্ট এখানে বলে রাখি, সেটা হলো 10,000 টাকা আপনি যে ইনভেস্ট করবেন এই 10,000 টাকাটা এমন হতে হবে যে এই 10,000 টাকাটা আপনার উদ্ধৃত টাকা, উদ্ধৃত টাকা বা এক্সট্রা টাকা, মানে আপনারটা হারাই গেলে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, যাতে আপনার খাওয়া পড়া যাতে বন্ধ না হয়ে যায়। আর সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা আপনাকে আগেই বলে দিলাম, এই 10,000 টাকা দিয়ে একবারে কিনবেন না, এটাকে ভাগ ভাগ করে কিনবেন। 5, 3, 1 এভাবে 3টা ভাগে ভাগ করে নিলে আপনি 3টা বিটকয়েন পাচ্ছেন। আপনি যদি 10,000-এ যে কয়টা বিটকয়েন পেতেন, আপনি 10,000 তখন কিনতেন, 5,000-এ মনে করেন আপনি 10,000-এ কিনে ফেললেন, তাহলে আপনি 2টা বিটকয়েন পেতেন। বাট এখন আপনার 3টা বিটকয়েন হয়ে যাচ্ছে, তাই না? সো এটা একটু বুদ্ধি খাটায়, এটাকে বলে মানি ম্যানেজমেন্ট, এটা একটু বুদ্ধি খাটায় আপনাকে এই কাজটা করতে হবে। আর এখানে আমি যে বেসিক জিনিসগুলো আলোচনা করলাম, এই বেসিক জিনিসগুলো শুধু এই বিটকয়েন না, এই জিনিসগুলো আপনার অন্যান্য যেসব ট্রেডিং ইনস্ট্রুমেন্ট রয়েছে, যেমন ধরেন যে ট্রেডিং ইনস্ট্রুমেন্টে কিন্তু অভাব নেই। আপনি যদি একটু বাম দিকে তাকায় দেখেন কত কত ট্রেডিং ইনস্ট্রুমেন্ট রয়েছে, তাই না? আপনার ট্রেডিং ইনস্ট্রুমেন্ট অনেক রয়েছে। আপনার যে বিটকয়েনই ট্রেড করতে হবে তা না, বিটকয়েনে ট্রেড না করলে যে আপনার সব কিছু গায়েব হয়ে যাবে তা না। এখানে আপনি দেখেন যে আপনি এখানে কি কটন, কফি, আপনার কপার, নিফটি, ঠিক আছে, আপনি বন্ড, এখানে যে কোনো কিছু আপনি এখানে ট্রেড করতে পারেন। এখানে অ্যামাজন, আলিবাবা, ঠিক আছে, আপনার ম্যাকডোনাল্ডস, আপনার অনেক 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 ইনস্ট্রুমেন্ট রয়েছে। আর কারেন্সি তো রয়েছে, কারেন্সি যারা ট্রেড করে তাদের জন্য কারেন্সির অপশন তো প্রচুর রয়েছে। ইভেন S&P, ন্যাসড্যাক, ক্রুড অয়েল, আপনার সিলভার, কর্ন, হুইট, অ্যাপল, আপনার যে কোনো কিছু আপনার ইনস্ট্রুমেন্টে এখান থেকে ট্রেড করতে পারেন। আই মিন যে আপনারা যদি চান তাহলে ইনভেস্ট করতে পারেন, তাই না? সো আপনার এখানে মনে করেন যে এরকম যদি 100টা ইনস্ট্রুমেন্ট থাকে, আপনি যদি এরকম করে প্রতিটা থেকে মনে করেন যে 100টা অ্যানালাইসিস করে দেখলেন যে আপনার 10টা সুইট স্পট পেয়েছেন। 10টা সুইট স্পটে যদি আপনি এরকম মিনিমাম 1:2 ট্রেড নেন, ঠিক আছে, আমি এখানে 1:2 না, এখানে 1:3, 1:4 দেখিয়েছি। ঠিক আছে, আমি ধরে নিলাম যে এত সুন্দর
হয়তো অপরচুনিটি আসলো না, বাট 1:2 অপরচুনিটি যদি আপনার এরকম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লং টার্ম মনে করেন 2 থেকে 5 বছরের ক্ষেত্রে এরকম যদি আপনি 10টা বড় বড় ইনভেস্টমেন্ট দেন, সব ইনভেস্টমেন্ট কিন্তু এক ইয়েতে ফেলবেন না, ঠিক আছে? আমি এটা আগেও আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বলেছিলাম, এখানে সেম কথাটা বলছি যে আপনি মনে করেন চিন্তা করলেন যে আপনি টোটাল এত টাকা ইনভেস্ট করবেন, সেটা কয়েকটা আপনাকে ভাগ করে নেন। শুধু যে বিটকয়েনে ইনভেস্ট করবেন তা না, কয়েকটা জায়গায় ভাগ করে নিলে সুবিধা যেটা হবে, যদি বিটকয়েন ফেলও করে অন্যান্যগুলো যদি পাস করে, তার মানে মনে করেন আপনি 10টা ট্রেড নিলেন, 5টা ফেল করলো, 5টা প্রফিট করলো, তাহলে হবে কি যে 5টা ফেল করলো আপনি ওখানে 1 টাকা করে নিলেন মনে করেন, তাহলে 5 টাকা লস হলো। আর যে 5টা প্রফিট হলো আপনি সেখানে অ্যাটলিস্ট 2 টাকা করে প্রফিট পাচ্ছেন, তার মানে কি আপনার 10 টাকা প্রফিট হলো। তার মানে 10 থেকে 5 টাকা বাদ দিলে আপনার 5 টাকা প্রফিট এখানে নিট থেকে গেল। এটি হলো আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও, এটা হলো আপনার সুইট স্পট থেকে ট্রেড নেওয়ার জন্য সবচেয়ে পারফেক্ট। এই জন্য সুইট স্পট থেকে ট্রেড নিতে হয়, যাতে আপনার রিস্ক রিওয়ার্ড রেশিওটা আপনার ফেভারে থাকে এবং সেক্ষেত্রে আপনি প্রফিট করতে পারেন। তো এখানে আমি ফান্ডামেন্টাল জিনিসটাকে 50-50 ধরে টেকনিক্যাল অ্যানালিসিস আগে যে সাইকেলগুলো ঘটেছে সেটার উপর বেস করে এবং মার্কেট সেন্টিমেন্টের উপর বেস করে, আচ্ছা মার্কেট সেন্টিমেন্ট সম্পর্কে একটু আমি হাইলাইট করি। মার্কেট সেন্টিমেন্টটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। মার্কেট সেন্টিমেন্টটা হলো কি, মনে করেন এখান থেকে প্রাইস কিন্তু হঠাৎ করে নিচে নামতে শুরু করতে পারে, হঠাৎ একটা স্পাইক দেওয়া শুরু করলো, হঠাৎ স্পাইক দেওয়া শুরু করলে তখন কি হবে, আপনাকে যদি আমি বলি যে এখানে মনে করেন ফর এক্সাম্পল কালকে এই প্রাইসটা অনেক জোরে নিচের দিকে নামা শুরু করলো, তখন হবে কি মার্কেটের সেন্টিমেন্ট হলো কি, হ্যাঁ বিটকয়েন যে বাবল ফর্ম করেছিল সেটা বাউস্টে গেল, এখন এই জিনিসটা 0 টাকায় পৌঁছে যেতে পারে। মার্কেটে 80%, 80 বা 90% লোক এই ধারণাটাই পোষণ করবে যে প্রাইসটা এখন 0 টাকায় চলে যেতে পারে বা প্রাইসটা অনেক নিচে নেমে যেতে পারে। বাট যারা স্মার্ট মানি হোল্ড করে, যারা স্মার্ট ট্রেড করে, তারা করবে কি, তারা চিন্তা করবে যে না, বেশিরভাগ মানুষ যখন উল্টা চিন্তা করতেছে, অর্থাৎ বেশিরভাগ মানুষ যখন চিন্তা করতেছে নিচের দিকে যাবে, আমি এত কম টাকা একটা জিনিস পাচ্ছি, কেন এটা কিনবো না? কেন কিনতে চাচ্ছি? আপনাকে বললাম যে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। আমি কিনতে চাচ্ছি কেন? আমি জানি আমার কাছে কনফার্মেশন আছে যে এরকম প্রাইস নিচের দিকে নেমে আসে, তারপরে হঠাৎ করে উপরের দিকে যায়। অনেকদিন কনসোলিডেট করে তারপর হঠাৎ করে উপরের দিকে দৌড় মারে। আর যখন দৌড় মারে তখন এমনই দৌড় মারে যে এটলিস্ট সে 2 গুণ পর্যন্ত উপরে যায়। ঠিক আছে? সো এরকম একটা কনফার্মেশন আপনার কাছে যখন আছে, দ্বিতীয় জিনিস হলো কি? দ্বিতীয় জিনিস হলো আপনি দেখতে পাচ্ছেন যদি এটা 0 হয়ে যায়, তাহলে আমার ৳৫,০০০ থেকে 0 হচ্ছে। অর্থাৎ আপনি ৫, ৩ না, মনে করেন আপনি ৩,০০০ স্টেপে ইনভেস্ট করলেন। টোটাল আপনার ৳৯,০০০ লস হচ্ছে। কিন্তু আপনার গেইন হওয়ার পসিবিলিটি থাকতেছে এটলিস্ট ৳১০,০০০। এটলিস্ট যদি আপনার ফার্স্টটা ট্রেড করে, ফার্স্ট ট্রেডটা আপনার টেক প্রফিটে যায়। তারপরেও আপনার ৳২২,০০০ ইভেন কি ৳36,০০০ পর্যন্ত প্রফিটের পসিবিলিটি আছে, যদি আপনি শুধু ধরে নেন যে আপনার ফার্স্ট টার্গেট পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে? মনে করেন আপনার 40 পর্যন্ত না, 15 পর্যন্ত পৌঁছালেই আপনার কি হচ্ছে, আপনার ৯,০০০ এর যে ডিসটেন্স ছিলেন তার থেকে বেশি আপনি রিওয়ার্ডটা পাচ্ছেন। তাহলে এরকম জায়গা থেকে আপনি মার্কেট সেন্টিমেন্ট এবং তার সাথে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল এই 3টা জিনিসের সমন্বয় ঘটে আপনি এখান থেকে একটা ট্রেড নিতে পারলেন। আমার পার্সোনালি মনে হচ্ছে যে এখানে একটা স্পাইক হওয়ার পসিবিলিটি আছে নিচের দিকে। স্পাইক যদি স্পাইক হয় তাহলে উপরের দিকে ওঠার সম্ভাবনা মানে টাইম একটু কম লাগতে পারে। আর যদি স্পাইক না হয়, যদি ধীরে ধীরে আসে, তাহলে আপনার প্রাইসটা উপরের দিকে ধীরে ধীরে যাবে, অর্থাৎ অনেকদিন কনসোলিডেট করার পর তারপর উপরের দিকে যাবে। তো এখন আপনাকে ডিপেন্ড করতে আপনাকে একটু চিন্তা করতে হবে যে আপনি আসলেই লং টার্ম ট্রেড দিবেন নাকি শর্ট টার্ম ট্রেড দিবেন। যদি লং টার্মে আপনার ধৈর্য ধরে রাখতে পারেন, তাহলে আপনাকে হডল অ্যাপ্রোচ যেতে হবে। HODL হডল অ্যাপ্রোচ, যারা গেম অফ থ্রোনস দেখেন তারা হডল ওয়ার্ডটার সাথে খুব ভালোভাবে পরিচিত। ধৈর্য দিয়ে আপনাকে দেয়ালে পিঠ ঠেকায় বসে থাকতে হবে, যখন দরজাটা ভাঙবে তখন আপনার জন্য প্রাইসটা উপরের দিকে নিয়ে যাবে। তো এখানে আমি আর আলোচনা না করি, যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর যা বেসিক জিনিসগুলো আছে এগুলো আমার কিছু ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেই ভিডিওগুলো দেখলে আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, তারপরে ফিবোনাচি সিরিজ, ফিবোনাচি নিয়ে আমি এখন ভিডিও বানাইনি, নেক্সট ভিডিওটা ফিবোনাচি নিয়ে হবে। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ এভাবে ট্রেড করা যায়। আর যদি আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট, আপনি যদি ফান্ডামেন্টাল নিউজ, টেকনিক্যাল অ্যানালিসিস এবং মার্কেট সেন্টিমেন্ট এই কয়টা জিনিস নিয়ে ট্রেড করেন, তাহলে আপনার ট্রেডিং সবসময় একটা পজিটিভ দিকে থাকবে। পজিটিভ দিকে থাকবে মানে হলো আপনি ছোট ছোট স্টেপ করে হলো লাভ লস করে হলে উপরের দিকে যেতে পারবেন। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাকে পার্সোনালি নক করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করবো কিনা আমি ঠিক জানি না। যদি ইউটিউবে আপলোড করি তো ভালো, সবাই দেখতে পাবেন। যদি ইউটিউবে আপলোড না করি তাহলে আমার মেইন উদ্দেশ্য আমার এই ভিডিওটা হলো যে আমার ফ্রেন্ড সার্কেল লোকজন যখন আমাকে জিজ্ঞেস করে যে বিটকয়েন সম্পর্কে অ্যানালাইসিস কি, তখন সবাইকে তো চার্ট ওপেন করে বলাও যায় না। মানে আপনাকে চার্ট দেখায় যদি না বলি তাহলে মানে আন্দাজে বলে তো লাভ নেই। আর আন্দাজে বললে যে বিটকয়েন সম্পর্কে শুধু বিটকয়েন সম্পর্কে জানে, টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে জানে না, সে তো এই জিনিসগুলো বুঝতে পারবে না। সো কেউ যদি আমাকে ইনবক্সে চায় যে আমার বিটকয়েন সম্পর্কে অ্যানালাইসিস দরকার, বা তাকে আমি এই ভিডিওটা পাস করবো। আর যদি আমি ইউটিউবে দিই তাহলে আপনারা সবাই দেখতে পাবেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমার নিচে কমেন্টে টাইপ করতে পারেন, যদি আমি ভিডিও আপলোড করি। আর যদি না আপলোড করি তাহলে তো হয়ে গেল। আর এই ভিডিওটা আমি বানিয়েছিল নভেম্বরের 16, অর্থাৎ ফ্রাইডে নভেম্বর 16।
রাত ৩টার দিকে আমি এই ভিডিওটা বানানো শেষ করলাম। এটা আমি একটু ট্র্যাক রাখলাম যাতে ইন ফিউচারে এটা আমার একটা ট্রেডিং লগ হিসেবে কাজ করে আর কি। আমার এরকম অনেক কিছু ভিডিও রয়েছে। সো এই ট্রেডিং লগটা আমি রাখলাম এই কারণে, যদি এটা সাকসেস হয় তাহলে আমি পরবর্তীতে যাতে আমি বুঝতে পারি যে আমার কি ভুল ছিল, মানে আমি যে প্ল্যানগুলো করলাম এই প্ল্যানটা কি করে আরো রিফাইন করা যেত সেটা হয়তো আমি বুঝতে পারবো। প্লাস হলো যে আমার টেক প্রফিট বা বা অন্য যে প্ল্যানগুলো ছিল এগুলোকে আরো মডিফাই করে আর কি করে উন্নত করা যায়, এই জন্য আমি জাস্ট রাখলাম। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে এত বড় ভিডিওটা দেখার জন্য। আশা করি আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। ধন্যবাদ সবাইকে এবং বেস্ট অফ লাক, এবং ইনভেস্ট করবেন বুঝে শুনে। প্লিজ 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 আপনি যতটুকু আপনার ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি আছে ততটুকু ইনভেস্ট করেন। লাভ হচ্ছে বলে আপনি একদম সব কিছু নিয়ে ঝামেলা করবেন তা না। অনেক অনেক অপরচুনিটি আপনার সামনে আসবে। এটা আমি একটা ওয়ান অফ দ্য অপরচুনিটি আপনার সামনে তুলে ধরলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ।